বর্ষা মানে শুধু জল নয়, বর্ষা মানে নতুন আশার শুরু। এই ঝর্ণার মতো বর্ষাও আমাদের জীবনে এক নীরব শক্তি এনে দেয়। নমস্কার, আমি শিবানী। আজকে আবারও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনাদের হাতে যদি একটি দিনেরও ছুটি থাকে, তাহলে আপনারা আমাদের মতো এই ভরা বর্ষায় ঘুরে আসতে পারেন উড়িষ্যা রাজ্যের কেওনঝড় জেলা থেকে। এটি ভারতের অন্যতম খনিজ সমৃদ্ধ একটি এলাকা, যেখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে লৌহ আকরিক ও ম্যাঙ্গানিজ। তখন বাজে ভোর 4টে। হাওড়ার বেলেপোল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি কেওনঝড়ের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে কেওনঝড়ের দূরত্ব প্রায় 335 কিলোমিটার। আপনারা ট্রেনে আসতে চাইলে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে পারেন। সকাল 6টা 20-তে হাওড়া থেকে ছাড়ে, 1টা 20-তে বারবিল পৌঁছে যায়। তবে এই ট্রেনটি ইদানিং প্রচণ্ড লেট করছে। সেক্ষেত্রে আপনারা জাজপুর কেওনঝড় রোড এই স্টেশনে নেবেও কিন্তু কেওনঝড় পৌঁছতে পারেন। জাজপুরের ওপর দিয়ে যে ট্রেনগুলি যায়, তার মধ্যে বেশ কিছু ট্রেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন। এই ট্রেনগুলি প্রায় 4.5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মধ্যে আপনাদের জাজপুর পৌঁছে দেবে। জাজপুর থেকে কেওনঝড়ের দূরত্ব 112 কিলোমিটার। বারবিল থেকে কেওনঝড়ের দূরত্ব 75 কিলোমিটার। এই দুই স্টেশন থেকেই আপনাদের গাড়ি বুকিং করে নিতে হবে সাইট সিন করার জন্য। এছাড়াও আপনারা বাসে করেও কিন্তু পৌঁছে যেতে পারেন কেওনঝড়। সেক্ষেত্রে আপনাদের বাস ধরে নিতে হবে স্প্ল্যানেড থেকে। স্প্ল্যানেড থেকে বাসে করে 8 থেকে 9 ঘন্টার জার্নি করে কিন্তু আপনারা পৌঁছে যাবেন কেওনঝড়। কেওনঝড় যাওয়ার পথে বাংরিপোশিতে দেখে নিয়েছিলাম মা দোয়ারাশুনি মন্দির। পুরোহিত মশাই ঠাকুরের ছবি নিতে মানা করেছিলেন, তাই নিইনি। এখান থেকেই শুরু হয়ে যায় হালকা একটা পাহাড়ি রাস্তা। মন্দিরের পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে সরু একটি নালা। আর আশপাশের পরিবেশটা দেখুন, একদম সবুজে ঢাকা। আসলে এটা বর্ষাকাল। গোটা উড়িষ্যা জুড়েই আমরা দেখতে পাচ্ছিলাম সবুজের সমারোহ। মন্দিরের পিছন দিকেই রয়েছে একটি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের সামনে রয়েছে ছোট্ট একটি তুলসীতলা। আপনারাও এই পথ দিয়ে গেলে অবশ্যই দাঁড়াবেন। আর যদি আপনারা আমাদের মতন সড়ক পথে পৌঁছে যেতে চান, তাহলে কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি, খেমাশুলি ক্রস করে বাংরিপোশি হয়ে চলে যেতে হবে কেওনঝড়ের দিকে। সড়ক পথে গেলে এই রাস্তাতে 5টি টোল প্লাজা পড়বে। সেগুলি হলো ধুলাগড়, ডেবরা, বালিভাষা, ঝাড়পোখারিয়া ও খিরেইটানগিরি। এই রাস্তায় যেহেতু প্রচুর পরিমাণে লরি এবং ট্রাক চলাচল করে, তাই বর্ষাকালে এই রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ থাকে। প্রচুর পরিমাণে গর্ত রয়েছে, যে গর্তগুলো কাটিয়ে গাড়ি যেতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। অনেক দিনের অসম্পূর্ণতা আজকে মিটিয়ে ফেললাম এই কেওনঝড় এসে। সকালবেলায় আমরা 4টে নাগাদ, অ্যাকচুয়ালি ওটা সকাল বলা যায় না, ওটা কিন্তু ভোরবেলা, ভোর 4টে নাগাদ আমরা জার্নি স্টার্ট করেছিলাম হাওড়া থেকে। আর হাওড়া থেকে কেওনঝড়ের ডিস্টেন্স পড়ে মোটামুটি 330 থেকে 335 কিলোমিটারের মতো। আর আমরা এই পুরো জার্নিটা কভার করে নিয়েছি কিন্তু মোটামুটি 6.5 ঘন্টার মধ্যে। তাই আমরা এখানে পৌঁছে গেছি 10:30 নাগাদ। আমরা ওটিডিসিতে এসে পৌঁছেছি। আরও একটা কথা বলে রাখি, ওটিডিসিতে কিন্তু আমাদের কোনো রুম বুকিং ছিল না। আমরা এসে জাস্ট একবার দেখা করেছি, তো রুম এখানে অ্যাভেলেবেল ছিল, তাই পেয়ে গেছি রুম। যেহেতু ওনারা এখনো রুম পরিষ্কার করছেন, রুম এখনো আমাদের দেননি, তাই আমরা আপাতত এই সুন্দর একটা লনের মধ্যে রয়েছি, যেখান থেকে চারিদিকের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে কেওনঝড়ের ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল। আর আমাদের গাড়ি এখানে রয়েছে, নিচে রাখা আছে। ভীষণ ভালো এখানে কিন্তু পার্কিং প্লেস রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসবেন ভাবেন বা
বাইকে আসবেন, তো তার জন্য কিন্তু গাড়ি রাখার কোনো সমস্যা হবে না। আর রুমটা দিয়ে দিলে কিন্তু আমি রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো যে কীরকম রুম অ্যাকচুয়ালি ওনারা আমাদেরকে প্রোভাইড করেছেন। আমাদের রুম দিয়ে দিয়েছে ওইদিকে, এখন রুমের ভেতরে যাচ্ছি। চলুন রুমে গিয়ে দেখাবো রুমের ভেতরটা অ্যাকচুয়ালি ঠিক কতটা সুন্দর। আমাদের রুম নাম্বার 106। এই হচ্ছে রুমের ভেতরটা, যেখানে ঢুকেই সামনে নজরে এলো খুব সুন্দর এখানে সোফা রয়েছে, আর এইদিকে আলমারি রয়েছে, দুজনের জন্যে বিছানা। লাঞ্চ আমরা করে নিয়েছিলাম ওটিডিসি পান্থনিবাসেই। আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো থালি সিস্টেমে খাবার পাওয়া যায় না। যা নিতে হবে আপনাকে ইন্ডিভিজুয়াল নিতে হবে। সব কিছুরই দাম আলাদা আলাদাভাবেই আছে। আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। টেস্টের দিকে যদি বলতে হয় তাহলে বলবো টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই মুহূর্তে লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর এখন বেরোচ্ছি টুকটাক কিছু সাইট সিন করার জন্য। দেখা যাক কোন দিকে যেতে পারি আর কোন দিকে যাওয়া যায়। আগে ওখানে পৌঁছই, তারপরে গিয়ে দেখাবো যে সেই জায়গাটা কীরকম। চলুন বেরিয়ে পড়া যাক। লাঞ্চ সেরে আমরা প্রথম চলে গিয়েছিলাম কানঝাড়ি ড্যাম দেখতে। এই মুহূর্তে এসে গেছি কানঝাড়ি ড্যামের একদম সামনে। এই হচ্ছে কানঝাড়ি ড্যাম। দূরে দেখা যাচ্ছে পাহাড়, সারি সারি পাহাড়। পুরো ড্যামটা একদম পাহাড় দিয়ে ঘেরা, দেখুন। তবে গেটের মুখ থেকে কিন্তু গাড়ি নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই। গেটের বাইরে আমরা গাড়িটা রেখে দিয়ে এই রাস্তাটা সুন্দর, এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওখানে দেখুন অনেক জল ছাড়ছে। চলুন ওখানটায় যাই, দেখি। কানঝাড়ি ড্যাম দেখে আমরা চলে আসি ভীমকুণ্ড দেখতে। ভীমকুণ্ড এসে প্রথমেই যেটা নজরে এলো সেটা হচ্ছে বিশাল বড় একটি ভীমের স্ট্যাচু। ভীমকুণ্ড নামের সঙ্গে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। বিশ্বাস করা হয় বনবাসের সময় পাণ্ডবরা এখানে এসেছিলেন। তখন ভীম তার গদা দিয়ে আঘাত করে এই জলের উৎস সৃষ্টি করেছিলেন। সেই থেকেই নাম হয় ভীমকুণ্ড। এরপর আমরা যাই গুন্ডিচা ঘাগি জলপ্রপাত দেখতে। ঘাটগাঁও তারিণী মন্দির থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি অবস্থিত। এই জলপ্রপাতের জল প্রায় 50 ফুট উঁচু থেকে ধাপে ধাপে নেমে এসে এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এই গুন্ডিচা ঘাগি জলপ্রপাতকে অনেক সময় উড়িষ্যার নায়াগ্রাও বলা হয়ে থাকে।
এরপর আমরা এসে গেছি ঘাট গাঁওয়ের মা তারিণী মন্দিরে। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী বলা হয়, কেওনঝড়ের রাজা মা তারিণীকে নিয়ে আসছিলেন পুরী থেকে এবং দেবী শর্ত দিয়েছিলেন যে রাজাকে কোনো মতেই পিছন ফিরে তাকানো যাবে না। কিন্তু এই ঘাট গাঁওয়ের কাছে এসেই রাজা পিছন ফিরে তাকিয়ে ফেলেছিলেন এবং মা তারিণী পাথরের রূপ ধারণ করে এই স্থানে অবস্থান করেন এবং সেই থেকেই এই স্থানে মা তারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আজকে সকাল এখন এই মুহূর্তে বাজে সকাল 8:30। আমরা এখনো কিন্তু ওটিডিসি থেকে বেরোতে পারিনি, কারণ সকাল থেকে ভীষণভাবে বৃষ্টি পড়ছে। কালকে ওয়েদার তো আপনারা দেখেই নিয়েছেন, খুব ভালো ছিল। তো আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই আমরা এখনো পর্যন্ত বেরোতে পারছি না। আর অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের আরো কিছু ফলসের দিকে যাওয়ার কথা আছে। দেখা যাক কতটা যেতে পারি, কতটা কি কভার করতে পারি। আর আজকে তো সোমবার, আজকেই আমরা কিন্তু বাড়ির পথেও রওনা দেবো। তাই অনেক বেশি কিছু কিন্তু কভার করতে পারবো না সাইট সিন। দেখা যাক, যতগুলো পারবো কভার করার চেষ্টা করব। চলুন তাহলে এরপর আমাদের সঙ্গে ওই স্পটে গিয়ে দেখা হচ্ছে। এখানটায় তো কালকে বেশ কিছুটা টাইম আমি স্পেন্ড করেছিলাম এই লনটাতে। আর দূরে ওই দেখা যাচ্ছে পাহাড়গুলো। বাহ, এখন তো বৃষ্টি থেমেও গেছে, রোদ্দুর উঠে গেছে পুরোপুরি। এই যে সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে আমাদের। এইবার যথারীতি আমরা ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। দূরে দেখা যাচ্ছে কিন্তু জগন্নাথ টেম্পল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কেওনঝড় একদম রথের সামনে। আর এই রথের উচ্চতা কিন্তু 72 ফুট, যেটা অলরেডি কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম আছে। আমাদের পুরীর যে রথ রয়েছে তার থেকেও কিন্তু এই রথের উচ্চতা আরো বেশি। চলুন এবারে রথের আশপাশটা ঘুরে দেখে নিই। আচ্ছা আচ্ছা, রথের সামনে এসে দেখছি যে রথে উঠতে দেওয়া হচ্ছে। আর রথে ওঠার জন্য এই সামনে রয়েছে একটা সিঁড়ি করা আছে। তো এটা ভীষণই ভালো একটা ব্যাপার যে ফার্স্ট টাইম আমি রথে চাপছি। পুরীর রথ তো দেখেছি, কিন্তু রথে কোনোদিন ওঠা হয়নি। চলুন রথে উঠি। রথের একদম ওপরে উঠে এসেছি। আর এটা ফার্স্ট টাইম অবশ্যই রথের ওপরে ওঠা। আলাদাই একটা ফিলিংস হচ্ছে, আলাদাই একটা মানে ব্যাপার ক্রিয়েট হচ্ছে। পিছন দিকে দেখুন, পুরো রথটা পিছন দিকে আছে আর রথের ওপরে আমি আছি। এবারে রথটা একটুখানি ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন এবারে পুরো রথটা ঘুরে দেখি। আচ্ছা, বাপি এখানে রথের ওপরে, মাও রথের ওপরে উঠতে পেরে একদম পুরো মন আপ্লুত হয়ে গেছে। ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে পুরোহিত মশাই আমাকে তুলসী দিয়ে আশীর্বাদ করেছেন, তাই তুলসী পাতা হাতে নিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দূরে ওই দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো একটু পরেই আমরা আবার মন্দিরেও প্রবেশ করব। আর চারিদিকের
পরিবেশটা এরকমই সুন্দর, অপূর্ব। রথের সময় কেওনঝড় এলে রথ দেখতে পাওয়া এবং রথের ওপরে উঠে স্বয়ং জগন্নাথ দেবের দর্শন পাওয়া, এই সবটাই কিন্তু উপরি পাওনা হতে পারে। রথ দেখা হয়ে গেছে, হয়েই সোজা সামনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি। বাইরে এখানে জুতো খুলবো, খুলে মন্দিরে প্রবেশ করব। এই হলো বলদেবজিউ মন্দির। মন্দিরটি কেওনঝড়ের একদম টাউনেই অবস্থিত। এই মন্দিরটিকে আবার জগন্নাথ দেব মন্দিরও বলা হয়। বেশ খানিক পথ আসার পর ওই দূরে লক্ষ্য করা যাচ্ছে খণ্ডধর ওয়াটারফল। এত সুন্দর ছিল এই ওয়াটারফলের রাস্তা, যে মানে ভাষায় প্রকাশ করা যায় না। বর্ষাকাল, চারিদিকের জঙ্গল যেন সবুজে সবুজ হয়ে উঠেছে। আমরা যখন খণ্ডধর ওয়াটারফলের রাস্তায় ঢুকে পড়েছি, সেই সময় আমাদেরকে প্রায় 100 টাকার মতো দিতে হয়েছিল গাড়ির পার্কিং এর জন্য। এই মুহূর্তে এসে গেছি খণ্ডধর ওয়াটারফলসের একদম সামনে, আর আমার পিছনে দেখা যাচ্ছে সিঁড়িগুলো। এই সিঁড়িগুলো দিয়েই এখন ওয়াটারফলসের সামনে উঠে যাব। আর কতগুলো সিঁড়ি আছে আমার নিজেরও জানা নেই। আগে উঠি, তারপরে বলবো কতগুলো সিঁড়ি আছে আর কতক্ষণ লাগলো উঠতে। চলুন যাওয়া যাক। সিঁড়ি কিন্তু একদম ছোট ছোট, এরকম নয় যে অনেক উঁচু সিঁড়ি, উঠতে নামতে অসুবিধা হবে মানুষের। বয়স্ক মানুষও কিন্তু খুব ভালোভাবে এই সিঁড়ি দিয়ে আরামসে উঠে যেতে পারবে। ফলসের প্রায় সামনাসামনি চলে এসেছি, আর অল্পই একটু সিঁড়ি বাকি আছে উঠতে। খণ্ডধর ওয়াটারফল উড়িষ্যার অন্যান্য উঁচু উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। প্রচুর হাওয়া, মারাত্মক হাওয়া, বাপরে। পুরো জল এদিকে একটা উড়ে উড়ে আসছে। দারুণ দারুণ। এখানে দাঁড়িয়ে লিটারালি পুরো ভিজে যাচ্ছি আমরা। ওরে বাবা, আর ওই নিচটা দেখুন, মারাত্মক মারাত্মক। এখান দিয়ে সিঁড়ি করা আছে, তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই। উঠে গিয়ে দেখি যে ওপর থেকে কিরকম দেখতে লাগছে। খণ্ডধর ওয়াটারফল দেখার পর আমরা চলে আসি বাড়াঘাগড়া ড্যাম দেখতে। এরপর দেখে নিয়েছিলাম বাড়াঘাগড়া ওয়াটারফল।
ওয়াটারফল দেখে আমরা এখন এগিয়ে চলেছি সানাঘাগরা ওয়াটারফলের দিকে। সানাঘাগরা ওয়াটারফল পৌঁছানোর আগে আপনারা দেখতে পাবেন এই রকম সুন্দর একটি লেক, যে লেকের মধ্যে বোটিং এর যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে বোটিং করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য পার্ক, সেই সঙ্গে রয়েছে বেশ কিছু খাবারের দোকান এবং রয়েছে বসার জায়গা। জঙ্গলের ভিতর দিয়ে বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর তবেই কিন্তু দেখতে পাওয়া যায় সানাঘাগরা ওয়াটারফল। আমাদের এই প্ল্যানটা যেহেতু এক রাত্রি দুদিনের ছিল, তাই আমরা সময় করে উঠতে পারিনি সীতাবিঞ্জি ও গোনাসিকা দেখতে যাওয়ার জন্য। তবে আমি বলবো আপনারা কখনোই এই জায়গা দুটি মিস করবেন না, অবশ্যই এই জায়গা দুটো দেখে আসবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।